2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে রয়েছে প্রতিক্রিয়া। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস এবং তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে। ইলিয়াস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? গতকাল মহান সংসদে কিন্তু দেশের 54তম বাজেট উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি কিন্তু এই বাজেট উপস্থাপন করেন। বাজেট উপস্থাপনের পরে আমরা দেখি যে প্রতি বছরেই সারা দেশেই কিন্তু এটি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু আমরা এই বাজেটকে ঘিরে লক্ষ্য করেছি। অর্থাৎ এই বৃহৎ আকারের বাজেট, অর্থাৎ 8 লাখ কোটি টাকার যে বাজেট এবছর উপস্থাপন করা হয়েছে মহান সংসদে, সেই বাজেটে কিন্তু রাজস্ব আহরণের 22,000 কোটি টাকা কমিয়ে 4,78,000 কোটি টাকা কিন্তু করা হয়েছে রাজস্ব আরোহণ, যা নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে নানান ধরনের কথা তারা কিন্তু বলছেন। অর্থাৎ এই বাজেটের যে আকার, অর্থাৎ 8 লাখ কোটি টাকার বাজেট বাস্তবায়নে 1,37,500 কোটি টাকা ব্যাংক থেকে নেয়ার কিন্তু সরকার চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন বৃহৎ অঙ্কের টাকা যদি ব্যাংক থেকে চলে যায় তাহলে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য করতে অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং তারা কিন্তু ব্যাংক থেকে তাদের যে লোন সেটি কিন্তু তারা হয়তো পাবেন না এবং তাদের যে ব্যবসা সেই ব্যবসা নিয়ে কিন্তু তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়বেন, সেই বিষয়টি ব্যবসায়ীরা বলছিলেন। এবং তারা বলছেন যে বিদেশ থেকে যদি লোন আনা যায় তাহলে কিন্তু এই ব্যাংক থেকে যদি লোন না নেওয়া হয়, যেহেতু বাংলাদেশের ব্যাংকের অবস্থা কিন্তু অনেকটাই নাজুক, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বাজেট উপস্থাপন হওয়ার পরে মহান সংসদে এর প্রভাব কিন্তু বাজারে এবং অন্যান্য দ্রব্যের দামের মধ্যে কিন্তু পড়তে শুরু করেছে এবং ব্যবসায়ীরা কিন্তু নানান কথা বলছেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে বাজেট নিয়ে একটু কথা বলবো। ময়মনসিংহের স্বনামধন্য ব্যবসায়ী কাজল কুরাইশি আমাদের সঙ্গে রয়েছেন এবং ব্যবসায়িক নেতাও কিন্তু তিনি বটে। আমরা একটু যুক্ত হব মহান সংসদে গতকাল যে বৃহৎ আকারের বাজেট উপস্থাপন করা হয়েছে, এই বাজেটে আসলে ব্যবসায়ীদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে বলে আপনারা মনে করেন কিনা এবং এই বাজেটে আসলে কতটুকু সুফল বয়ে আনবে ব্যবসায়ীদের? আমি নিজে একজন ব্যবসায়ী হিসেবে হতাশ, কারণ আমরা একটি শুধু উদাহরণ বলি, যেমন একটা বিষয়ে ভ্যাটের একটি বিষয়ে আমরা বিভিন্ন সেবা খাতে 15% উপর একটি ভ্যাট আরোপ করা আছে দীর্ঘ সময় ধরে, এবং আমরা দীর্ঘ সময় ভ্যাটের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সেমিনারে আমরা দাবি জানিয়ে এসেছি। যেমন পর্যটন খাতে নতুন করে আবার 15% করা হলো, আমাদের ধরেন মুদ্রণ শিল্প খাতে সেখানে 15% ভ্যাট নিয়ে আমরা বলেছি যে এইটি করার ভেতর দিয়ে সরকার কখনোই চান না যে পুরোপুরি ভ্যাটটি আদায় হোক, এই পরটি দিনে খোলা রাখেন। কারণ যদি এটি একটি মানে 2% বা 1% এরকম একটি জায়গায় রাখা হতো তাহলে প্রতিটি সেবা খাতের মধ্যে প্রতিটি সেবা কার্যের মধ্যে আমরা এটি যুক্ত করতে পারতাম। এখন যেটি করা হয় সেটি হলো যে আমরা একটা ম্যানেজ পলিসিতে চলি এবং এটি মানে ওপেন সেক্টর, ফলে এই জায়গাটিতে বাংলাদেশের যারা এই বিষয় নিয়ে ভাবেন, অর্থনীতির বিষয় নিয়ে ভাবেন, তারা আমাদের এই যে দীর্ঘ সময়ের দাবি, এই যে বাস্তব অভিজ্ঞতার বিষয়গুলো, এটা তারা নিজেরাও জানেন এবং সেইখানে তারা সেই পরিবর্তনগুলো এবারের বাজেটেও সেটি আনেননি, বরঞ্চ নতুন করে করারোপ করা হয়েছে। এবং এর ফলে গত বছর আমরা দেখেছি যে করের যে প্রার্থিত প্রত্যাশিত আয় বা যে হওয়ার কথা সেটি হয়নি, এবং এই যে হয়নি এটিরও কিন্তু কোনো জবাবদিহিতা নেই। যদি জবাবদিহিতা থাকতো তাহলে নিশ্চয়ই এই সংস্কারগুলো হতো, এবং এই সংস্কারগুলো বারবার বলার পরে সরকারের কাছে আমরা নিবেদন করব, ব্যাংক শিল্পে ব্যাংকের যে অবস্থাটি শুরু হয়েছে, ব্যাংকের ভিতরে সুদহার নিয়ে যে খেলাটি শুরু হয়েছে, এর ভিতরে বিনিয়োগ কমে যাবে। এবং আমরা যারা সিসি লোনের ব্যবহারকারী তারা দেখেছি যে 9% থেকে মানে সিঙ্গেল ডিজিট থেকে হঠাৎ করে 14-15 হয়ে গেছে। এর মানে হচ্ছে যে আমাদের এই জায়গাটিতে সংকুচিত করে আনতে হবে নিজেদেরকে, আমাদের এই যে বিনিয়োগ, আমাদের যে আরেকটু বড় পণ্যের পুঁজির বা বড় ব্যবসার জায়গাটি বাড়ানোর যে চিন্তা, এটিকে সংকুচিত করার একটি প্রবণতা আমাদের ভিতরে কাজ করবে এবং এটি অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। এবং এইখানে দরকার ছিল আরো বেশি প্রণোদনা দিয়ে সরকারকে আরো বেশি মানে যেসব জায়গায় সংশোধন দরকার, সংস্কার দরকার, যে জায়গাগুলোতে মানে আলো ফেলা দরকার, দীর্ঘ সময় ধরে যে জায়গাগুলো মানে অবহেলার মধ্যে আছে এবং মানে যে জায়গাগুলো কাজ করছে না, সেই জায়গাগুলো যদি কারেকশন না করে আপনি প্রতি বছর নিয়ম রক্ষার্থে কি বাজেট দেন, সেই নিয়ম রক্ষার বাজেট দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি কখনোই পূরণ হবে না।
এটা আমরা সাধারণ একজন মানুষ হিসেবে আমিও বুঝি, আরো যারা বড় বড় অর্থনীতিবিদ আছেন, যারা সরকারের বিভিন্ন জায়গায় আছেন পলিসিতে, তারা নিশ্চয়ই বুঝেন। কিন্তু কেন সেটি হচ্ছে না, এটি একটি বিরাট ধাঁধা। এবং আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকল কিছুতেই প্রত্যাশার সঙ্গে মানে যে ফলাফল যেটি ঘটে বা যে পলিসিটি ধরা হয় সেটি অনেক অনেক দূরে থাকে। আমাদের এখানে প্রচুর আইন আছে, সেই আইনের প্রয়োগগুলো নেই। আমাদের এখানে প্রচুর নীতিমালা তৈরি করা হচ্ছে, সেই নীতিমালাগুলো ঠিক মতো কাজ করছে কিনা, দিনের পর দিন সেগুলো কেন ব্যর্থ হচ্ছে, সেটির কোনো মূল্যায়ন নেই। এবং যাদের উপরে সেই দায়িত্বটি থাকে তারা সেটি ঠিক মতো পালন করলেন কিনা, সেই দেখভালটি করার জন্য যে জনপ্রতিনিধির যে ভূমিকা থাকা দরকার ছিল, জনপ্রশাসনের যে ভূমিকা থাকা দরকার ছিল, সেখানে ওই ধরনের কিছু নেই। সেখানে শুধু চলে কিছু তোষণ, কিছু মানে ভোগ বিলাস। এবং আমরা দেখেছি যে এই বাজেটেও সম্ভবত, আমি অতটা বলতে পারবো না, তবু আমার একটা ধারণা যে প্রায় 2/3 টাকাই ব্যয় হবে সরকার পরিচালন খাতে। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে পরে আমরা দেখবো যে এই জায়গাটিতে একটি ভুল সিগন্যাল দিচ্ছে আগামী দিনের জন্য। কারণ সরকার পরিচালন ক্ষেত্রে যে ব্যয় এবং সেখানে গাড়ি কেনা সহ অন্যান্য মানে নানান রকম আয়োজন উৎসব এগুলোর মাধ্যমে যে খরচগুলো হচ্ছে এটা উৎপাদনশীল খাতে এবং অপ্রয়োজনীয় খাতে, সেগুলো আমাদের অর্থনীতিতে নতুন করে যে সম্ভাবনার দ্বার খোলার সম্ভাবনা ছিল, যে উইং গুলোতে কাজ করা দরকার ছিল, বড় বড় প্রকল্পের জায়গায় ছোট ছোট কাজগুলো যেগুলো করলে পরে মানুষের আরো সুবিধা হবে, বিকাশ হবে। এবং যারা ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা করেন, ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকে অবশ্যই প্রণোদনার মধ্যে আনা দরকার ছিল এবং আরো এনকারেজ করা দরকার ছিল। তাহলে পরে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতি ভিত্তি তৈরি করতে পারত। সেই জিনিসটা ধন্যবাদ। আসলে এই ব্যবসায়ী নেতা বলছিলেন যে এটি হচ্ছে আসলেই এই যে বাজেট উপস্থাপন করা হয়েছে মূলত এটি ব্যবসায়ী বান্ধব নয়। তিনি কিন্তু এই বিষয়টি বলছিলেন এবং তিনি বলছিলেন যে ব্যবসায়ীদের জন্য অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য যদি প্রণোদনার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটি কিন্তু আরো বৃদ্ধি পেত, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা এই বাজেট উপস্থাপন এবং ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই বিষয়টিকে সরকার আরো বিবেচনায় নিয়ে যেভাবে ব্যবসায়ীরা এগিয়ে যেতে পারে এবং ব্যবসায়ীর যে মূল চালিকা শক্তি সেটাকে যেন তারা ধরে রাখতে পারে, সেই বিষয়টি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজেট পরবর্তী ব্যবসায়ীদের যে বিশ্লেষণ তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে যে প্রতিক্রিয়া রয়েছে এ ব্যাপারে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিকুল, ইসরাত, আপনি বলছিলেন যে আমরা জানি যে গতকাল দেশের 53তম বাজেট খসড়া বাজেট পেশ হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের 25তম এই বাজেট। 7,97,000 কোটি টাকার এই বিশাল বাজেটে রংপুরের ব্যবসায়ীরা কি ভাবছেন, এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা কি ভাবছেন, এ নিয়ে আজ আমরা যুক্ত করতে চাই রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার কাছেই। আমরা তার কাছে জানতে চাবো যে এই যে গতকাল যে বিশাল বাজেট হলো, এই বাজেট নিয়ে আপনারা কি ভাবছেন, রংপুরের মানুষ কি ভাবছে, রংপুরের ব্যবসায়ীরা কি ভাবছে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাইতেছি 2024 এবং 25 সালের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে গতকাল, সেই সম্বন্ধে কিছু বলার জন্য। আসলে বাজেট এটা কোনো ফাইনাল বাজেট নয়, যেহেতু ফাইনাল বাজেট এখনো হয়নি। ফাইনাল বাজেটটা পাস হবে 30 জুনের পর। এটা প্রস্তাবিতটা বাজেট সরকার কর্তৃক হয়েছে, যা আমাদের নীতি নির্ধারণকারী আছে, এমপি মহোদয়রা রয়েছেন, বাংলাদেশের নীতি নির্ধারণ যা ল মেকাররা রয়েছেন, তারা দেখবেন যে বাজেটটি, তারা তো দেশের অভিভাবক, তারা দেখবেন যে যে বাজেটটা তারা পাস করতে যাইতেছেন এই মাসেই তারা পাস করবেন। এই বাজেট পাসের মাধ্যমে এই দেশের যে ব্যবসা, শুধু তারা নয় এবং আমাদের এফবিসিআই এর ব্যবসায়ী সংগঠনও রয়েছেন, আমাদের বাংলাদেশের আরো অনেক যতগুলো চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ রয়েছেন, ব্যবসায়ী বণিক সমিতি রয়েছেন, তাদের সকলের একটা মতামতের ভিত্তিতেই বাজেট হবে। আমাদের যেটা সংসদের সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যৎ বাংলাদেশের ব্যবসা কি হবে, ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা পরিচালনা করবেন, দেশ অবস্থায় কি অবস্থায় রয়েছে, আমি মনে করি তারা যুগান্তকারী সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা গত 2 বছর থেকে যে ব্যবসা মন্দায় ভুগতেছি, ব্যবসায়ীরা যে সংগ্রাম করে আসতেছে, যে তারা যেভাবে ব্যবসা করতেছে, যে মন্দার বৈশ্বিক মন্দায়, এই অবস্থায় আমরা না
না পেরিয়ে আমরা এখনো স্বাভাবিক হতে পারিনি। এই অবস্থায় আবার মিডল ইস্টে যে সংঘাত শুরু হয়ে গেছে, আমাদের যে ভবিষ্যৎ অবস্থা কি হবে, ব্যবসায়ীদের ভবিষ্যৎ কি হবে, আর এই বাজেটেই তাদেরকে চিন্তা করতে হবে যে ব্যবসায়ীদের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসার জন্য, ব্যবসায় যে মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক বিজ্ঞ ব্যক্তি, উনি ভালোই জানেন, এবং অর্থমন্ত্রী উনিও বিজ্ঞ ব্যক্তি, অনেক প্রবীণ ব্যক্তি। রফিকুল, আপনাকে ধন্যবাদ। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে রংপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম।